প্রথম পার্ট না দেখে থাকলে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। গল্প চলতে চলতে আমরা দেখতে পাবো যে যা কিছু ঘটেছিল তা কিভাবে শুরু হয়েছিল। পানিদা, তার স্বামী ওয়াট এবং 5 বছর বয়সী মেয়ে বাড়িসহ যাদব আনন্দ হাউসে বাস করতেন। পানিদা আসলে একজন প্রফেসর এবং হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন এবং তার উপর কাজের চাপ অনেক বেশি ছিল, যার কারণে তিনি কখনো বাড়িকে ঠিকভাবে সময় দিতে পারতেন না। তখন টেই পানিদার ড্রাইভার ছিল। একই সঙ্গে পানিদার স্ত্রী, যিনি বাড়িকে দেখাশোনা করতেন এবং একজন গৃহকর্মী হিসেবে পানিদার জন্য কাজ করতেন। একদিন বাড়ি চেয়েছিল যে ওয়াট এবং পানিদা তারা সমুদ্র সৈকতে যাবেন এবং এটি ছিল সেই সৈকত যেখানে শুরুতে বাড়ি এবং তার মা মিন গিয়েছিলেন। যাই হোক, সবাই প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে পানিদাকে প্ল্যান্টে যেতে হলো, কারণ সেখানে তাকে একটি মেশিন জরুরি ভিত্তিতে পরীক্ষা করতে হবে। তখন বাড়ি এই কথা শোনার সাথে সাথেই কাঁদতে শুরু করলো। পাশাপাশি তার স্বামীরও এটা ঠিক মনে হচ্ছিল না, কিন্তু পানিদা এসব উপেক্ষা করে সরাসরি প্ল্যান্টে গিয়ে তার কাজ শুরু করে দেয়। সেখানে যখন সে মেশিনটি চালু করে, হঠাৎ করে মেশিনটির কারেন্ট চলে যায়, যার মধ্যে একটা ভাঙা হিলের টুকরো পড়ে। এর মানে পরিষ্কার ছিল যে ভুলবশত পানিদা কোনোভাবে একটা পোর্টাল তৈরি করে ফেলছিল, যা পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। এই পোর্টালের মধ্যে যে হিলের টুকরো পড়েছিল সেটি হয়তো অতীত থেকে এখানে এসেছে অথবা ভবিষ্যৎ থেকে। এটা পানিদার জন্য অত্যন্ত চমকপ্রদ ব্যাপার ছিল এবং সেই সম্পর্কে সে বাড়ি গিয়ে রাতভর গবেষণা করতে থাকে। তখন হঠাৎ করে তার কাছে বাড়ি এলিস ইন ওয়ান্ডারল্যান্ড নামক বইটি নিয়ে আসে, যা পানিতে তাকে পড়ে শোনায়। আর এই বইটি ছিল সেই একই বই যা মিন শুরুতে পেয়েছিল, তবে কাজের চাপের কারণে পানিদা সেটি সময় মতো পড়তে পারেনি। সে বাড়িকে তার রুমে ফেরত পাঠিয়ে দেয়, যার কারণে বাড়ির মুড আবার খারাপ হয়ে যায়। একই সাথে ওয়াটও এই সব কিছু ঠিক মনে হচ্ছিল না এবং তারপর তিনি প্রথমে বাড়িকে গিয়ে বই পড়িয়ে ঘুম পড়িয়ে দেন। পরে তিনি পানিদার উপর রেগে গিয়ে ক্ষুব্ধ হন, কারণ কাজের কারণে পানিদা পুরোপুরি বাড়ির প্রতি মনোযোগ দিচ্ছিল না। পরের দিন আমরা দেখি যে ওয়াট জোর করে পানিদাকে এবং বাড়িকে তার সাথে সৈকতে নিয়ে যেতে চায়, যাতে তাদের পরিবার ভালোভাবে থাকতে পারে। তবে ওয়াট এবং পানিদার মধ্যে পথে ঝগড়া শুরু হয়ে যায় এবং পানিদা গাড়ি থামিয়ে নিচে নামতে থাকে। পানিদা কিছু দূর এগিয়ে যাওয়ার পর পিছনে ফিরে দেখে সেই গাড়িটিকে যেখানে বাড়ি এবং ওয়াট বসেছিল একটি ট্রাক আঘাত করে দেয়। এর ফলে সেখানেই তাদের দুজনের মৃত্যু হয়ে যায়। এই দৃশ্য দেখে পানিদা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং তার অত্যন্ত অনুশোচনা হতে থাকে, কারণ এই সব কিছু তার কারণেই ঘটেছিল। অথবা বলা যায় যে হয়তো এটা তার নিয়তি ছিল, তার ভাগ্য ছিল যে সে বেঁচে গেল। ওয়াটের অন্ত্যেষ্টি উপলক্ষে তাকে অনেক থেরাপি নিতে হয়, কারণ এই দুর্ঘটনার গভীর প্রভাব তার মস্তিষ্কে পড়েছিল এবং ওয়াটের মৃত্যু হয়েছিল 14 মার্চ 1991, যেই তারিখটি পানিদা বারবার পেজে লিখে রাখত। এই সময় হতাশ হয়ে পানিদা তার রুমের বাথরুমে থাকা আয়নাটি ভেঙে ফেলে, যেটি আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। যাই হোক, বর্তমানে পানিদা চেয়েছিল যে বাড়ি এবং ওয়াট ফিরে আসুক, কিন্তু এটা সম্ভব ছিল না। এই কারণে অনুশোচনার কারণে পানিদা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। তবে তার হিলটি ভেঙে যায় এবং যখন সে উপরে উঠে লাফ দিতে যাচ্ছিল, তখন হঠাৎ করে নিচে একই রকম একটি পোর্টাল তৈরি হয়, যা মেশিন ভাঙনের সময় তৈরি হয়েছিল। অর্থাৎ পানিদা অদক্ষভাবে একটি স্থানেই পোর্টাল খুলে ফেলেছিল এবং সেটি দেখতে পেয়ে ভুলবশত তার ভাঙা হিলের টুকরো সেই পোর্টালে পড়ে যায়। এটি ছিল সেই একই হিল যা পানিদা পূর্বে পেয়েছিল এবং যেমনটি আমি আপনাকে বলেছিলাম, এটি একটি টাইম পোর্টাল হয়ে উঠছিল, অর্থাৎ ভবিষ্যৎ থেকে সেই হিলের টুকরা এখানে এসে পড়েছিল, যা ছিল তারই। এটা মনে পড়তেই পানিদা বুঝতে পারে যে ভুলবশত হলেও সে একটা টাইম মেশিন তৈরি করে ফেলেছে। এই চিন্তা আসতেই পানিদা বুঝে ফেলে যে সে অতীতে ফিরে গিয়ে ওয়াট এবং বাড়ির জীবন বাঁচাতে পারে। তাই পানিদা তার বাড়ির বাইরে গ্যারেজে বড় বড় জেনারেটর স্থাপন করে। এটা করা হয়েছিল যাতে তার কাছে কোনো শক্তির সমস্যা না হয়, যেমনটা প্ল্যান্টে হয়েছিল। এরপর সে বেসমেন্টে একটা ল্যাব তৈরি করে এবং সেখানে তার মেশিনগুলো এনে তার এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে থাকে। আর এটার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে ওঠে বেসমেন্টে কিভাবে ল্যাব তৈরি হয়েছিল। তবে এই এক্সপেরিমেন্টের মধ্যে সে বারবার ব্যর্থ হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে শেষমেশ আরেকটি পোর্টাল তৈরি করতে সক্ষম হয়। তাই সে সেই পোর্টালে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়, যেখানে সে অতীতে চলে যেতে চেয়েছিল। কিন্তু ঠিক তখনই পোর্টালটি বন্ধ হয়ে যায়। এর ফলে রেগে গিয়ে পানিদা বাইরে এসে মেশিনে আঘাত মারতে শুরু করে এবং হঠাৎ আবার আরেকটি পোর্টাল খোলার সাথে সাথে পোর্টালটি বন্ধ হওয়ার পর পানিদা মেশিনের মধ্যে একটা 5 বছরের ছোট্ট মেয়েকে দেখে, যেটি আসলে অন্য কেউ না বরং মিন ছিল। এর মানে এই যে পানিদার এক্সপেরিমেন্টের ফলে মিন 2024 থেকে হারিয়ে গিয়ে সরাসরি 1992 সালে চলে এসেছে। প্রথমে পানিদা কিছুই বুঝতে পারে না, কিন্তু পরে বুঝতে পারে যে ওই বাড়ির ভিতরে 2024 সালে একটি পোর্টাল ক্লোজেটের মধ্যে খুলে গিয়েছিল। এর ফলে যখনই মেশিনটি 1992 সালে চালু করা হয়, কোনো কিছু বা কোনো মানুষ সরাসরি 1992 সালে চলে আসতে পারে। সে 2024 থেকে সরাসরি 1992 সালে একই বাড়ির ভিতর চলে এসেছিল। এটি ব্যাখ্যা করে কেন মিনকে বারবার এক অদ্ভুতভাবে মুখোশ পরা অবস্থায় দেখছিল। যাই হোক, পানিদা এখানে বেশ খুশি ছিল। পরের দিন সকালে যখন মিনের চোখ খুলে, সে প্রথমে কাঁদতে কাঁদতে পুরো বাড়িতে তার মাকে খুঁজতে থাকে। এখানে আপনার নামের ব্যাপারে কনফিউজ হবেন না, কারণ পানিদার মেয়ে মারা গিয়েছে, কিন্তু মিনের জন্যই তার মা। তবে ভবিষ্যতে সেখানে ছিল না সে।
তখন পানিদা মিনকে শান্ত করতে এবং তার মুড ঠিক করতে তাকে গোসল করিয়ে বাড়ির পুরানো কাপড় পরায়, তাকে গাড়িতে করে বাজারে ঘুরতে নিয়ে যায়। পানিদা মিনকে অনেক নতুন কাপড়ও কিনে দেয়। এরপর বাজার থেকে ফিরে আসার সময় মিনের চোখ পড়ে কিছু কাগজের ডলসের উপর, এবং এটি সেই একই ডল ছিল যেগুলো মিন 2024 সালে দেখছিল। এগুলি দেখে মিন সেগুলি কিনে নেয়, আর সেই সঙ্গে একটি মাস্কও কিনে নেয়, যেটি ঠিক সেই মাস্কের মতো ছিল যা বাড়ির গল্পের শুরুতে যে মেয়ে পড়েছিল এবং যে মিনের মতো দেখতে ছিল। এদিকে কিছুদিন পরে পানিদা মিনের আসার কারণে অনেক খুশি হতে শুরু করে। সে মিনের সাথে এমনভাবে সময় কাটাতে থাকে যেন সে তার নিজের মেয়ে বাড়ি, কারণ কোথাও না কোথাও পানিদা মিনের মধ্যে বাড়িকেই দেখত। তাই সে মিনের সাথে সেই সব কাজগুলো করত যা বাড়ি পানিদার সাথে করতে চাইতো, কিন্তু কাজের চাপের কারণে বা পরিবারের প্রতি উদাসীনতার কারণে সে তা করতে পারত না। একদিন নাটে এবং তার স্ত্রী মিনের প্যারেন্টস সম্পর্কে পানিদার কাছে জানতে চাইলে পানিদা কঠোরভাবে তাদের বলে দেয় যে মিন তার ভাতিজি এবং সে এখন থেকে তাদের সাথেই থাকবে। ফলে তারা পানিদার সাথে তর্ক করেও কিছুই করতে পারেনি। তবে মিন পানিদাকে তার মা হিসেবে গ্রহণ করতে পারছিল না, যার কারণে তার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। তখন পানিদার নিজের প্রকৃত মেয়ে বাড়ির কথা মনে পড়ে এবং সে বুঝতে পারে যে মিন তার আসল মেয়ে নয়। তাই পানিদা আবার মেশিনটি চালু করে যাতে সে তার আসল মেয়ে অর্থাৎ বাড়িকে ফিরিয়ে আনতে পারে। এইবার মেশিন থেকে বের হওয়ার শক্তির কারণে উপরের ছাদে এবং অন্যান্য ফ্লোরগুলো পুড়ে যায়, এবং একবার পোর্টাল খুলে যাওয়ার ফলে 2024 সালের বড় 1992 সাল চলে আসে। এর মানে হলো যে পানিদা 2024 থেকে সরাসরি বাড়িকে 1992 সালে নিয়ে এসেছে। আর এ কারণেই 2024 সালে সেই কোলোডেটের কাছে আসার পর বাড়ি একটা নো গ্র্যাভিটি জোনে চলে গিয়েছিল এবং পানিদা তাকে 1992 সালে নিয়ে এসেছিল। বাড়ি খুবই অবাক হয় যে তার মা তো মারা গেছে, তাহলে সে এখানে কিভাবে চলে এসেছে। একই সময়ে 2024 সালে ফা যে বাড়ির কলের কারণে বাড়িতে পৌঁছায়, সেখানে গিয়ে দেখে যে বাড়ি কোথাও নেই, কেবল বাড়ির ফোনটি ক্লোজেটের কাছে পড়েছিল, যা দেখে ফা কিছুই বুঝে উঠতে পারে না এবং সে তার অন্য সঙ্গীদেরকেও সেখানে ডেকে নিয়ে আসে। অন্যদিকে 1992 সালে পানিদা কিছুই বুঝতে পারে না যে সামনে যে নারীটি রয়েছে সে কে। তখন বাড়ি তাকে বোঝানোর চেষ্টা করে সে আসলে তার মেয়ে, কিন্তু পানিদা এই কথা বিশ্বাস করতে চায় না। এর মধ্যে বাড়ির হাতে যে বন্দুকটি ছিল, তখন পানিদা প্রথমে বন্দুকটি বাড়ির কাছ থেকে নিয়ে নেয় এবং তারপর তাকে সেই পডের ভিতরে বন্দি করে দেয় যেখানে সে পোর্টালগুলো তৈরি করত। বারবার বাড়ি তাকে বোঝানোর চেষ্টা করে সে তার মেয়ে, কিন্তু পানিদা কিছুই বুঝতে পারে না, যার ফলে সে অবশেষে উপরে চলে যায়। সম্ভবত পানিদা তখনও জানতো না যে তার তৈরি করা পোর্টালগুলো এত ভবিষ্যতের মানুষের সঙ্গ নিয়ে আসছে। এমনকি এখন পর্যন্ত জানতো না যে সে 2024 থেকে সরাসরি 1992 সালে চলে এসেছে। অন্যদিকে 2024 সালে ফা কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে বাড়ি কোথায় চলে গেল। ঘরটি ভালোভাবে তল্লাশি করার পরেও পুলিশ কেবল একটি ক্যাশে ভর্তি ব্যাগ পায়। এরপর ফা ওয়াট এবং আসল বাড়ির ছবি দেখে তাদের সম্পর্কে নাটে থেকে জানতে চায়, যেখানে নাটে তাকে শুধুমাত্র বাড়ি এবং ওয়াটের সম্পর্কের কথা বলে যে তারা বাবা ও মেয়ে ছিলেন। ফা যখন নাটে থেকে বেসমেন্টে রাখা মেশিনগুলো সম্পর্কে জানতে চায়, তখন নাটে শুধু এটুকুই বলে শুরু থেকেই তাকে বেসমেন্টে যাওয়া নিষেধ করা হয়েছিল, কিন্তু তার প্রতিক্রিয়া দেখে বোঝা যায় যে নাটে বেসমেন্টের ব্যাপারে অনেক কিছুই জানতো, তবে ফায়ের কাছে সেটা এড়িয়ে যায়। এখন আবার 1992 সালের সময় দেখানো হয়, যেখানে বাড়ি এখনও পডের ভিতরে বন্দী ছিল। এই সময় ফা নিজের প্রশ্নের উত্তর খুঁজতে বাড়ির ছোটবেলার ড্রয়িং এবং কিছু পুরানো ছবি নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছিল। সেই কাগজপত্র এবং ছবির মাধ্যমে 1991 এবং 1992 সালের ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছিল। তার চিন্তা বাড়ছিল, কারণ সে জানতে চাইছিল যে যদি 1991 সালে বাড়ি মারা যায়, তাহলে 2024 সালে একই বাড়ি আসলে কে এবং মিনের সাথে তার কি সম্পর্ক থাকতে পারে। এরপর ফা দুনাইকে তার রুমে ডাকলে সেখানে আমরা জানতে পারি যে বাড়ির স্বামী ইউচ্চাইও উপস্থিত ছিল। ইউচ্চাই একজন উচ্চপদস্থ আর্মি কর্নেল এবং সে জানতো যে তার ক্ষমতার মাধ্যমে সে বাড়িকে খুঁজে পেতে পারে। এ কারণে বাড়ি তার পরিবার থেকে গোপনে ব্যাংকক থেকে তাকু আপু চলে এসেছিল। এখন ফা ইউচ্চাই সম্পর্কে এবং তার পদক্ষেপ সম্পর্কে বুঝতে পারছিল। ফার মনে হচ্ছিল যে ইউচ্চাই হয়তো বাড়িকে অপহরণ করেছে, কারণ সে ওই দিন ইউচ্চাইয়ের গাড়ি তার বাড়ির সামনে দেখেছিল। যদিও এটা সত্যি ছিল, কিন্তু ইউচ্চাই সেখানে শুধু টাকা নিতে এসেছিল। ফা এখন বুঝতে পারছিল যে ইউচ্চাইয়ের কাছে না তো বাড়ির কোনো গুরুত্ব ছিল এবং না মিনের। সে শুধুমাত্র টাকা চাচ্ছিল এবং তার জন্য কোনো ধরনের সম্পর্ক তৈরি করার প্রয়োজন মনে হচ্ছিল না। মিন তার মেয়ে নয় এবং এই তথ্য জানার পর ফা খুবই ক্ষুব্ধ হয়ে যায়, তবে দুনাই তাকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর ফা 1992 সালে ঘটে যাওয়া কানন্দ হাউসের কেসটি স্টাডি করতে শুরু করে, যেখানে এভিডেন্স বক্সের সেই রিভলভারটি পাওয়া যায় যা বাড়ি 2024 থেকে 1992-তে নিয়ে এসেছিল। এখন দৃশ্য আবার 1992-তে ফিরে যায়, যেখানে পানিদা নাতিকে 2024 সালের বাড়ির উপর নজর রাখতে বলে, কারণ তার কোনো ধারণাই ছিল না বাড়ি সম্পর্কে। তখন বাড়ি নাতের কাছে সাহায্য চাইলে নাতে তার কোনো সাহায্য করে না, কারণ সে পানিদাকে অনেক ভয় পায় এবং তার প্রতি খুবই বিশ্বস্ত ছিল। তখন বাড়ির শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ভান করে। তখন নাতে পটটি খুলে তখন তাকে ধাক্কা দিয়ে উপরে উঠে পালানোর চেষ্টা করে। সেই সময় বাড়ি মিনকে দেখতে পায়, কিন্তু তার কিছু বলার আগেই নাতে এসে তার মুখ বন্ধ করে দেয়
এরপর মিন ভেবেছিল নিচে কেউ আছে, কিন্তু পানিদা তাকে সেখানে গিয়ে নিচে যেতে নিষেধ করে। ছোট শিশুর সামনে সে কিছুই বলতে পারছিল না। পরবর্তীতে পানিদা নাতিকে নির্দেশ দেয় যেন বাড়িকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং আর কখনো সেখানে নিয়ে না আসে, যার পরোক্ষ মানে ছিল তাকে শেষ করে দেওয়া হবে। এখন 2024 সালে টে এবং অফ যখন সেই রিভলভারটি দেখে তারাও শক হয়ে যায়, কারণ সেই রিভলভার 1992 সালে তৈরি হয়নি। তাই অফ তার সিরিয়াল নাম্বারের বিষয়ে চেক করতে শুরু করে এবং জানতে পারে যে রিভলভারটি 2006 সালে ইউৎচাইয়ের নামে রেজিস্টার হয়েছিল। আর একটি তথ্য পায় যে 1992 সালে যখন জারুক আনন্দ হাউসের এই কেসটি এসেছে, তখন যে পুলিশ অফিসার কেসটি তদন্ত করেছিলেন তিনি অন্য কেউ নয়, বরং ফার বাবা উইচাই ছিলেন। কিন্তু ফা তার সম্পর্কে কখনো কিছু বলেনি। এরপর সে সোজা টের সাথে সেই হোটেলে চলে যায় যেখানে গতরাতে ইউৎচাই এবং দুনাই ছিলেন, কারণ কোথাও না কোথাও তাকে পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। কিন্তু ভিডিও চেক করার পর ফা জানতে পারে যে গতরাতে ইউৎচাই এবং দুনাই সেখানে মেয়েদের ডেকেছিল যাতে তারা তাদের সাথে রাত কাটাতে পারে। এর মানে ছিল দুনাই তার স্ত্রী এবং সন্তানদের পাশাপাশি ফাকেও প্রতারণা করছিল, যা জানার পর তার মুড আরও খারাপ হয়ে যায় এবং রাগে ফা সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন টে তার সাথে যেতে চেষ্টা করে, কিন্তু ফা তার সাথে খুবই কঠোরভাবে আচরণ করে এবং একা একা গাড়ি চালিয়ে নিজের বাবার কাছে চলে যেতে চেষ্টা করে। এখন 1992-তে আমরা নাতেকে দেখতে পাই, যাকে পানিদা বাড়ির রিভলভার দিয়েছিল যাতে সে তাকে শেষ করে দেয়। এখন নাতে বাড়িকে গাড়িতে বেঁধে রাখে এবং রেডিও শুনতে শুনতে কোথাও যাচ্ছিল। তখন বাড়িটার পাশে গানটি দেখে বুঝতে পারে যে নাতে তাকে মেরে ফেলবে, তাই সে পেছন থেকে তাকে লাথি মেরে গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়, যাতে নাতে এবং বাড়ি দুজনেই আহত হয়। নাতে তখন অজ্ঞান হয়ে যায় এবং কোনো মতে গাড়ি থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই সে রেডিওতে 1992 সালের তারিখটি শোনে এবং এটা শুনে তার চক্ষু চরক গাছ হয়ে যায়। সে বুঝতে পারে যে সে অতীতে চলে গিয়েছে এবং এটি তার বিশ্বাস হচ্ছিল না। কিন্তু এরপর তার মনে পড়ে যে ক্লোজেটের মধ্যে থেকে আলো এসেছিল। তখন সে বুঝতে পারে তার সাথে কি ঘটেছিল। তবে সে এই বিষয়ে বেশি না ভেবে জারুক আনন্দ হাউসের দিকে চলে যেতে থাকে যাতে সে তার মেয়ে মিনকে বাঁচাতে পারে। সে প্রায় বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল এবং ততক্ষণে সে মিনকে একটি গাছের পিছনে লুকিয়ে দেখতে পেয়েছিল। আর এটি ছিল সেই মুহূর্ত যখন 2024 সালে মিন দেখেছিল কেউ গাছের পিছনে তাকে দেখছে, কিন্তু সে মিনের কাছে পৌঁছানোর আগেই নাতে এসে তাকে অজ্ঞান করে ফেলে এবং আবার পরে বন্দি করে দেয়। এখন 2024-এ উইচাইয়ের কাছে পৌঁছানোর পর ফা যখন তার সাথে কথা বলে, তখন আমরা জানতে পারি যে ফা কোথাও না কোথাও তার বাবাকে অপছন্দ করত, কারণ পুরনো সময়ে সে তার মাকে মদ খেয়ে মারধর করত, যার ফলে তার মা মারা গিয়েছিল। এরপর থেকে উইচাই তার স্ত্রীর অনেক স্মৃতি মনে করত, কিন্তু ফা তাকে কখনো মাফ করেনি এবং তার বাবার সাথে কোনো সম্পর্কও ছিল না। তাই সে সরাসরি 1992 সালে কেস সম্পর্কে তাকে প্রশ্ন করে। উইচাই রাগ হলেও তার কথায় আমরা বুঝতে পারি যে এক লেডির পড়ে যাওয়া লাশ তারা জারুক আনন্দ হাউস থেকে পেয়েছিল, কিন্তু সেই লেডির ব্যাপারে কোনো তথ্য ছিল না। তার কাছে শুধু একটি কাগজ পাওয়া গিয়েছিল যাতে কিছু নম্বর লেখা ছিল, তবে সেগুলি সম্পর্কে উইচাইয়ের কিছুই মনে পড়ছিল না, যার কারণে ফা সেখান থেকে চলে আসে। উইচাইয়ের মতে সেই কেসটি ছিল খুবই রহস্যময়। এখন পুলিশ স্টেশনে প্রথমে ফা টেইর কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। তারা আবার কেসটি বুঝতে চেষ্টা করে। ততক্ষণে ফার মনে পড়ে শেষ রাতে বাড়ি তাকে বলেছিল তার কাছে একটি গান আছে, তবে সেই গান 1992-তে কীভাবে চলে গিয়েছিল এটা ভাবনার বিষয় ছিল। অন্যদিকে 1992-তে যখন বাড়ির চোখ খুলে, তখন পানিদা নাতের উপরে রেগেছিল, কারণ সে বাড়িকে আবার নিয়ে এসেছিল। তখন সে নাতেকে আবার গানের বন্দোবস্ত করে দেয় যাতে যদি বাড়ি আবার পালানোর চেষ্টা করে নাতে তাকে মেরে ফেলতে পারে। এখন পানিদার কাছে যাওয়ার পর বাড়ি দাঁড়িয়ে নাতেকে বোঝানোর চেষ্টা করে যে সে পানিদার আসল মেয়ে, কিন্তু নাতে তাকে বিশ্বাস করে না। সে বাড়িকে পানিদার আসল মেয়ে বাড়ির ছবি দেখিয়ে জানায় পানিদার মেয়ে ও তার স্বামী গত বছর মারা গেছেন, অর্থাৎ 1991 সালে। এই কথা শুনে বাড়ির মাথায় কাজ করা বন্ধ করে দেয়, কারণ সে বুঝতে পারে না যে 1991 সালে পানিদার আসল মেয়ে মারা যাওয়ার পর 2024-এ কে ছিল। এখন ফা যখন 1992-তে পাওয়া মৃতদেহের কাছ থেকে নম্বরগুলো চেক করে, সে হঠাৎ বুঝতে পারে যে বাড়ি এবং মিন একই সাথে সেই বাড়িতে আছে, কিন্তু 1992-তে টে কিছুই বুঝতে পারেনি। এরপর ফা কোনো কিছু না জানিয়ে সরাসরি জারুক আনন্দ হাউসে চলে যায়। তখন 1992-তে বাড়ি খুবই রেগেছিল এবং সেই সময় নাতে জানতে পারে যে মিন, যাকে পানিদা নিজের মেয়ে বলছিল, সে আসলে বাড়ির মেয়ে যে এখানে বন্দি। বাড়ি শুধু তাকে নিয়ে যেতে চায়। এটা জানার পর নাতে খুবই চমকে যায়, কারণ পানিদা কতটা মানসিকভাবে অস্থিতিশীল হয়ে গেছে তা সে বুঝতে পারে। আসলে পানিদা একটি শিশুকে অন্য সময় থেকে কিডন্যাপ করেছে, কিন্তু সে পানিদার বিপক্ষে যেতে পারছিল না, কারণ সে তার থেকে খুবই ভয় পেত। তাই সে বাড়ির কোনো সাহায্য করে না। এরপর বাড়ির আগে তার হাতে থাকা পটের গ্লাস ভেঙে ফেলে দেয়, যার শব্দে নাতে উপরে গিয়ে দরজার কাছে বসে যায়। এরপর পানিদা এসে নাতের সাথে মিনের ব্যাপারে কথা বলার চেষ্টা করে, কিন্তু পানিদা তার সঙ্গে রেগে গিয়ে শুধু এটাই বলে যে মিন তার মেয়ে। এরপর পানিদা মিনের কাছে গিয়ে তাকে ভালোবাসা দিয়ে শুইয়ে দেয় এবং তার স্টোরি বুকটি সেই ক্লোজেটের ভেতর রেখে দেয়।
যেখানে 2024 সালে মিন সেই বইটি পেয়েছিল। এখন অন্যদিকে 2024 সালে কোথাও না কোথাও ফা পুরো কাহিনী বুঝে ফেলেছিল, কিন্তু সে এটা প্রমাণ করতে পারছিল না। তাই সে 1992 সালের ফাইলটি নিজের সঙ্গে নিয়ে সেই সময়ের ফটোগুলো দেখে। এখন গল্প আবার অতীতে ফিরে আসে, যেখানে আমরা লক্ষ্য করি যে রাত 3টায় বাড়ি খুবই রেগেছিল এবং তখন তার চোখে পড়ে থাকা এক পাথরের উপর, যেটি ভুলবশত তার কাপড়ে ঢুকে পড়েছিল যখন নাতে তাকে বনে অচেতন করেছিল, মানে সেই গাছের কাছে। এরপর সেই পাথরের সাহায্যে প্রথমে পরের গ্লাসটি দুর্বল করে এবং পরে ধাক্কা দিয়ে সেটি ভেঙে ফেলে, যাতে সে নিজেও আহত হয়। এদিকে 2024 সালে ফা এবং বাড়ির যে রক্তের দাগগুলো বেসমেন্টে দেখেছিল সেগুলো ছিল বাড়ির নিজের রক্ত। এখন এত তীব্র শব্দ শুনে নাতে দ্রুত নিচে এসে বাড়িকে গানের পয়েন্টে ধরে ফেলে, কিন্তু এখন আর বাড়ি তাকে ভয় পায় না, তার সমস্ত ভয় চলে গেছে। সে শুধু মিনকে বাঁচাতে চায়। তখন সে সেখানে ভাঙা কাঁচের একটা টুকরো দিয়ে নাতের চোখে ঢুকিয়ে দেয়, যার ফলে নাতে খুব ভয় পায়। এরপর বুঝতে পারে যে ওই ব্যক্তি তার আঙ্কেল নাতে, তাই সে তাকে হত্যা না করে গুলি তুলে কাঁপতে কাঁপতে উপরের মিলের রুমে চলে যায়। অর্থাৎ সে বুঝতে পেরেছে তার আঙ্কেল নাতে যার চোখ সে নিজেই ফাটিয়েছিল। আর নাতে একটি গল্পে বলেছিল যে অনেক বছর আগে এক মহিলার হাত থেকে তার চোখে কাঁচের একটি টুকরো ঢুকেছিল, যার কারণে তার চোখ খারাপ হয়ে গিয়েছিল। তবে সেই মহিলাটি আর কেউ নয়, বরং বাড়ি নিজেই ছিল। যাই হোক, রুমের কাছে যাওয়ার পর সে মিনকে দেখে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু তখনই পানিদা এসে বাড়ির চুল ধরে তাকে বাইরে নিয়ে যায় এবং তার গলা চেপে ধরে। তখন বাড়ি তাকে আবার বোঝানোর চেষ্টা করে যে আসলে মিন বাড়ির মেয়ে। এটি শুনে প্রথমে পানিদা থেমে যায়, কিন্তু পরবর্তীতে সে আবার বাড়ির গলা চেপে ধরে, কারণ সে এখনই মিনকে নিজের মেয়ে হিসেবে মনে করতে শুরু করেছে এবং সে তাকে হারাতে চায় না। বলা যায় যে তার মানসিক অবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল। এরপর বাড়ি পানিদার পেটে গুলি করে, কিন্তু এতে আরও রেগে গিয়ে পানিদা তাকে সরাসরি দ্বিতীয় তলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। প্রথমে উপরে ঝুলানো জমুরটির সঙ্গে আঘাত পায় এবং নিচে পড়ে তার মাথায় গভীর আঘাত লাগে। আসলে তখনই দ্বিতীয় তলায় ঝুলানো জমুরটি শর্ট সার্কিট হয়ে জ্বলে ওঠে এবং সরাসরি বাড়ির উপর পড়ে, যার ফলে সেখানে বাড়ির মৃত্যু হয়। এখন বর্তমান সময়ের ফা সবকিছু ভালোভাবে বুঝতে পারে, কিন্তু এই কেসটি জটিল হওয়ায় কেস ফাইলটি সেখানেই রেখে দেয়। এটি ছিল ডোন্ট কাম হোম সিরিজের গল্প। আশা করি আপনাদের এটি পছন্দ হয়েছে। আমি জানি এখানে কিছুটা বিভ্রান্তি হতে পারে, এখানে সবকিছুই ছিল মিনি। তো ঘটনা হলো যে 1991 সালে একটি পানিদা নামের মহিলা ছিল, যার মেয়ের নাম ছিল বাড়ি এবং স্বামীর নাম ছিল ওয়াট। একটি দুর্ঘটনায় উক্ত বাবা ও মেয়ের মৃত্যু হয়ে যায়, যার ফলে পানিদা পুরোপুরি পাগল হয়ে যায়। কিন্তু সে ভুলবশত তার কর্মস্থলে একটি পোর্টাল তৈরি করে, মানে একটা টাইম পোর্টাল, যার মাধ্যমে সে চাইছিল যে অতীতে ফিরে গিয়ে সবকিছু পরিবর্তন করতে। কিন্তু সে বুঝতে পারছিল না যে এই পোর্টালগুলো আসলে শুধু ভবিষ্যতে যেতে পারে, অতীতে নয়। শেষে সে একটি বড় কিডন্যাপিং করে, কিন্তু এই অপরাধকে কেউ প্রমাণ করতে পারছিল না। অর্থাৎ ফা সবকিছু বুঝে গিয়েছিল, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। ফলে পানিদা তার বাড়ির বেসমেন্টে একটা ল্যাব তৈরি করে এবং 2024 সালে 2টি পোর্টাল খোলে। প্রথমে সে মিনকে নিয়ে আসে, যা তার মেয়ের মতো ছিল, এবং তাকে নিজের মেয়ে বানিয়ে ফেলে। তারপর সেই মেয়েটি বড় হয়ে বাড়ি হয়ে ওঠে এবং সেই বাড়িই ছিল যার মেয়ে ছিল মিন। শেষমেশ মিন একটা টাইম লুপে আটকে গেছে, যার ফলে বারবার এমনই ঘটে যাবে।